মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী জাতীয় এসএমই মেলার উদ্বোধন। মেট্রো রেলে ভাড়ার ওপর ভ্যাট বসানো এনবিআরের ভুল সিদ্ধান্ত ছিল, বললেন ওবায়দুল কাদের। বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন। এবং অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে রাস্তা বন্ধ করে বিক্ষোভ চালকদের অভিযান চলবে বলছে পুলিশ। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু পণ্য উৎপাদন করলেই হবে না, পণ্য উৎপাদনের সঙ্গে বাজারজাতকরণের দিকেও নজর দিতে হবে। তিনি এ সময় আরো বলেন, তরুণ প্রজন্মদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্ষমতায় এসে কাজ শুরু করেছে আওয়ামী লীগ সরকার। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 11তম জাতীয় ক্ষুদ্র মাঝারি শিল্পের পণ্য মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্য মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শিল্প গড়ে তোলার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার অবশ্যই করতে হবে। সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করা যাবে না। কর্মক্ষমতা, মানুষের উদ্যম, মানুষকে যদি আমরা কাজে লাগাতে পারি, এই সোনার মানুষগুলিই তো উপযুক্ত হবে এবং আমাদের সোনার বাংলা গড়ে তুলবেন। আজকে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছি, অন্তত এই 15 বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। তবে এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এবং কৃষি যান্ত্রিকীকরণের কথাটাও কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধু শুরু করেছেন এবং সেটাও তিনি বলেছেন। আমরা এখন সেই কৃষি যান্ত্রিকীকরণ করার সাথে সাথে আমরা খাদ্য উৎপাদন, আমাদের কৃষিজাত পণ্য যেগুলি আমাদের উৎপাদন করলে আমাদের অর্থনীতিতে কাজে লাগবে এবং তারই ভিত্তিতে শিল্পায়ন। সরকার প্রধান বলেন, বিশ্ব অর্থনীতির প্রভাব পড়েছে বাংলাদেশেও। আমদানিযোগ্য প্রতিটি পণ্যের দাম বেড়েছে, তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। বিদেশের প্রত্যেকটা জিনিসের দাম, যেগুলো আমাদের আমদানি করতে, সবকিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে, যেটা মূল্যস্ফীতিতে বিরাটভাবে বাধা সৃষ্টি করছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে, যেগুলো এটাকে আমরা আরো নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করছি। সেটা একমাত্র করতে পারবো যাতে আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো। বক্তব্য শেষে একাদশ জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং আমি বলি, আগামী দিনে আরো ভালোভাবে আপনারা এগিয়ে যান এবং আরো নতুন নতুন উদ্যোক্তা তৈরি হোক, যাদেরকে আরো বেশি করে আমরা পুরস্কার দিতে পারি। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মেট্রো রেলে 15% ভ্যাট বসিয়ে ভাড়া বৃদ্ধির এনবিআরের সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মেট্রো রেল ব্র্যান্ডিং সেমিনারে এই কথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, মেট্রো রেল ব্যবহারে যাত্রীদের অযত্ন, অবহেলা আছে, তাদের আরও সচেতন হতে হবে। এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা এখন মানসিক ট্রমায় ভুগছেন। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, পরবর্তীতে হাতে পাওয়া মাত্র আমরা আপনাদের তা জানিয়ে দিব। চলেছি পরবর্তী খবরে। রাজধানীতে অটোরিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করছে চালকরা। সকাল থেকেই রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকা হতে লাঠি নিয়ে সড়ক অবরোধ করেন তারা। সকাল 10টা থেকে মিরপুর 1 ও 10 নম্বর এবং আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে রাখে অটোরিকশা চালকরা। এর আগে ঢাকা মহানগরীতে ব্যাটারি অথবা মোটর চালিত রিকশা বা ভ্যান এবং রংচটা, জরাজীর্ণ, লক্কর ছক্কর মোটরযান চালানো বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, বিআরটিএ। এই সময় বিআরটিএ ব্যাটারি অথবা মোটর চালিত রিকশা বা ভ্যান বা অনুরূপ শ্রেণীর 3 হুইলার ঢাকা মহানগরীতে চলাচলের কারণে সড়ক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে জানান। এদিকে রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের ঘোষণা দিল, এখনো বিভিন্ন সড়কে দাপটের সাথে চলছে এই যানটি। সরকারি নির্দেশনা মানতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। শেখ সোহাগের প্রতিবেদনে দেখুন বিস্তারিত।
রাজধানীর 2 সিটিতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের নির্দেশ দেয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর এই যান রাজধানীতে চলাচলের নিষেধাজ্ঞা জারি করেন বিআরটিএ। ইজি রাইড, এই 3 চাকার গাড়িগুলো, এগুলোর জন্য ম্যাক্সিমাম দুর্ঘটনা ব্যাটারি চালিত কোনো গাড়ি যেন ঢাকা সিটিতে না। নিষেধাজ্ঞা জারি করা হলেও এখনো রাজধানীতে বিভিন্ন সড়ক দাপিয়ে বেড়াচ্ছে এই ঝুঁকিপূর্ণ যান। কখনো কখনো প্রশাসনের নাকের ডগায় ঘুরছে ব্যাটারি চালিত অটোরিকশা। অনিয়ন্ত্রিত এই যানের কারণে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ায়। সাধারণ যাত্রীরা নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে, তবে বিকল্প না থাকায় অনেকেই বাধ্য হয়ে চড়ছেন এই অটোরিকশায়। এটা এই যে এদিক থেকে দূরত্ব আহে, এদিক থেকে দূরত্ব আহে, কেউ ছাড় দেয় না, ইচ্ছা মতন লাগায়। অটোরিকশা উঠলে পরে অটোরিকশা অ্যাক্সিডেন্ট করে, হুন্ডের মধ্যে একটা করে হাত পা ভাঙে দেয়, এর সমস্যা। আগে সমস্যা নেই, অটোতে রিস্ক বেশি, কিন্তু মনে হয় যে তাড়াতাড়ি আসা যায়। অটোরিকশা বন্ধ করে বায়োচালিত যে রিক্সাগুলো, এটাকে মোটিফাইড করে বায়োচালিত রিক্সা চলার সুযোগ দেওয়া হোক। এদিকে সড়ক থেকে অটোরিকশা সরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই ট্রাফিক সার্জেন্ট। ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো চলাচল করে, সেই চলাচলের উপর যে নিষেধাজ্ঞা আছে, এটা আমাদের বিভিন্ন সচেতনতা কার্যক্রম এবং বিভিন্ন অভিযান, এবং যাতে এদিকে চলাচল না করতে পারে সেই অনুযায়ী আমাদের দৈনন্দিন যে আইনানুগ ব্যবস্থা সেটা আমাদের নেওয়া হচ্ছে। দ্রুত ব্যাটারি চালিত ঝুঁকিপূর্ণ এই যান রাজধানীতে চলাচল বন্ধ হোক, এমনটাই প্রত্যাশা রাজধানীবাসীর। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার উপজেলা নির্বাচনের খবর। ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের প্রচারণা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। ভোর থেকে প্রার্থী বা তাদের সমর্থকরা লিফলেট বিতরণ করছেন, ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কি কি পদক্ষেপ নেবেন তা ভোটারদের জানাচ্ছেন প্রার্থীরা। এদিকে নির্বাচন ঘিরে 5 দিনের জন্য মাঠে নামছে বিজিবি। র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মাঠে নেমেছে। নিরাপত্তা রক্ষা বাহিনী মোতায়েনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে পরিপত্র জারি করেছে। এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান। আমরা গরিবের জন্য যে সযত্ন, যারা আমাকে দিক চায় তাই কাজ করবে, তারাই আমরা ভোট দেব। যারা তরুণদেরকে আগামী দিনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আমরা তাদের পক্ষে সবসময় কাজ করছি। এরকম ব্যক্তিকেই চাই যারা স্বাধীনতার পক্ষে কাজ করেছে। শেরপুরের নকলা ও নালিতাবাড়ি উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পথসভা, গণসংযোগ আর উঠান বৈঠক করে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। উন্নয়নের প্রতিশ্রুতি কৌশল করে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা। ভোটাররাও বলছেন এলাকার উন্নয়নে যাকে সব সময় পাশে পাওয়া যাবে তাকেই ভোট দেবেন তারা। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। 2 উপজেলায় মোট ভোটার সংখ্যা 4,18,000 এবং ভোট কেন্দ্র রয়েছে 162টি। যে প্রতি আস্থা থাকে তাকে আমরা ভোট দেব। যারা আমাদের জন্য কিছু করতে পারবে আমরা তাদেরকে ভোট দেব। আমি জনগণের প্রতি আমার এই আস্থা আছে, এই বিশ্বাস আছে। জনগণের উপর আমার উপর আস্থা রাখে যে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি বিজয়ী হব। আগামী 21 মে নির্বাচনে আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবে, এতে কোনো সন্দেহ নেই। আমাকে জনগণ আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান দেখতে চাচ্ছে। আমি চেয়ারম্যান হলে নকলাকে সন্ত্রাস মাদক মুক্ত করব। আমার বিশ্বাস যে প্রশাসনিকভাবে যে শক্ত অবস্থানে আছে এবং আমাদের কর্মী বাহিনী এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখছেন। আমরা আশাবাদী যে আগামী 21 তারিখ নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে। সম্মানিত ভোটার ভাই বোনেরা আমাকে আশ্বস্ত করেছে একটিবার সুযোগ দিবে, সহযোগিতার মধ্য দিয়ে উপজেলা চেয়ারম্যান হিসেবে গোড়াপতিকে ভোট দিয়ে 21 তারিখ মঙ্গলবার বিজয়ী করবে। উপরে আল্লাহ, নিচে জনতা। জনতাকে বিশ্বাস করে জনতার শক্তি, এবার আমরা জনতার প্রার্থী হয়ে নির্বাচন করছি।
ফেনীর দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ইউনিয়নে পথসভা ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি, উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং চাইছেন ভোটের মাঠে প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী দিদারুল কবির রতন। এই সময় তিনি বলেন 29 তারিখ দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে জনগণ তাকে বিজয়ী করবে। এদিকে ভাইস চেয়ারম্যান পদে মহিউদ্দিনও প্রচারণা চালাচ্ছেন। এদিকে বরিশালের গৌরনদী উপজেলা নির্বাচনকে সামনে রেখে চলছে প্রচারণা। কিছুক্ষণ আগে সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী জিএম জসিম হাসান। সময় পার করছে প্রার্থীরা। আমি এখন রয়েছি একটি পথসভায়। এখানে গৌরনদী উপজেলার যে চেয়ারম্যান প্রার্থী জনাব হারিসুর রহমানের মোটরসাইকেল এবং এখানে রয়েছে যে গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যানের যে টিউবওয়েল মার্কার যে পথসভা। আমরা এখন একটু যুক্ত হতে চাই মূলত যে আজকের যে বারবারের যে নির্বাচিত যে উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সির কাছে আমরা একটু জানতে চাই আসলে এই নির্বাচনকে ঘিরে আপনারা কেমন প্রত্যাশা বিজয়ের ক্ষেত্রে। আসলে ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে আমি পরপর দুইবার গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। এই তৃতীয়বারের মতো গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচন করছি। ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী গৌরনদী উপজেলার সর্বস্তরের মানুষ দল বল নির্বিশেষে সবাই আমাকে আমার টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবে। পাশাপাশি আমাদের গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী যিনি যুব সমাজের আইকন, গৌরনদী পৌরসভা থেকে বারবার নির্বাচিত মেয়র, তিনি দীর্ঘ 13 বছর দক্ষতার সাথে গৌরনদী পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন। তিনি এইবার উপজেলা চেয়ারম্যানের প্রার্থী হয়েছেন। তার পাশে থেকে তিনি আশা করি জনগণের বিপুল ভোটে মাধ্যমে তিনি নির্বাচিত হবেন এবং তিনি এবং আমি দুজনে মিলে গৌরনদী উপজেলাকে একটি স্মার্ট এবং আধুনিক উপজেলা রূপান্তরিত করব এই আশা প্রত্যাশা রাখি। এই কারণেই আজকে এবারে এই দুটি জুটি অনেক সুন্দর হওয়ার কারণে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তারা মাঠে নেমেছেন এবং তারা ঈদের আনন্দের মতো তারা আমাদের জন্য ভোট প্রার্থনা করেছেন। এখানে আমি 3-4 জন লোক আমরা এখানে আসছিলাম পথসভার জন্য। আজকে দেখেন পথসভা এখন মিছিলে পরিণত হয়েছে। যত আরো সামনের দিকে আগাবো আশা করি আরো লোক বাড়বে। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার মধ্যে একটা আলাদা একটা আনন্দ এবং মজা, এটা আমি উপভোগ করি এবং আমার ভালো লাগে যেহেতু আমার নেতা কর্মীরা আছে। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, মেট্রো রেলে 15% ভ্যাট বসিয়ে ভাড়া বৃদ্ধি এনবিআর এর সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মেট্রো রেল ব্যান্ডিং সেমিনারে এই কথা বলেন তিনি। দর্শক, নূর মোহাম্মদ ভুঁইয়ার প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, এখন আমরা তা দেখে নেব। 2022 সালের 28 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মেট্রো রেলের চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকায় যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নের অত্যাধুনিক এই পরিবহনটি ইতিমধ্যে সুফলও দিচ্ছে রাজধানীবাসীকে। মেট্রো রেলকে আরও ব্র্যান্ডিং করতে রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড। সেমিনারে বক্তারা সরকারের উন্নয়ন অর্জনের বর্ণনা করার পাশাপাশি মেট্রো রেলের অর্জনও তুলে ধরেন। দৈনিক 1.18 কোটি টাকার আমাদের পরিবহন ব্যয় আমাদের কমছে। আমাদের একটু আগে আমরা দেখছি উপস্থাপন আমাদের কিন্তু আমাদের ফসিল ফুয়েলের কস্ট কিন্তু আমাদের কমে গেছে, ব্যবহার কমে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেটা বলেন উনিটা করেন, যেটা বলেন উনিটা করেন, তার প্রমাণ হচ্ছে পদ্মা সেতু, তার প্রমাণ হচ্ছে আমাদের এলিভেটেড এক্সপ্রেস। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 3 লক্ষ যাত্রী প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল আসছে। মেট্রো রেল ভাড়ার উপর ভ্যাট সিদ্ধান্ত যৌক্তিক নয়। হঠাৎ করে 50% আমি জানি যে এনবিআর সিদ্ধান্ত This is wrong. This is wrong.
অনুষ্ঠান শেষে ভিন্ন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা এখন মানসিক ট্রমায় ভুগছে। আসলে বিএনপি এর নেতারা মানসিক ট্রমায় ভুগছে। যা খুশি তাই বলেন, ফিস্টার এসবের বাস্তবতা নেই। তারা বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী। আজ বাংলাদেশ সময় সকাল 8:30টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। বেস ক্যাম্প টিমের বরাতে এই তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান। হিমালয়ের স্মৃতিধারা চূড়া জয়ের জন্য বাবর আলী রওনা দিয়েছিলেন 1 এপ্রিল। চূড়াটি পর্বতের 15,500 ফুট ওপরে। সকাল 8:30টায় সেখানে তিনি বাংলাদেশের পতাকা ওড়ান। গত 1 দশকে হিমালয়ের নানা পর্বত জয় করেছেন পেশায় চিকিৎসক এই বাবর আলী। এর মধ্যে 2022 সালে প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের অন্যতম দুর্গম চূড়া আমা দাবলাম আরোহণ করেন বাবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি পরিচালিত হয় জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। দুপুরে রাজধানীর তেজগাঁ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। এই সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি বলেন, গ্রামেগঞ্জে তথা বাংলার প্রতিটি ঘরে ঘরে সংগঠনকে পৌঁছে দিতে হবে। রকিব মানিককে সাথে নিয়ে শহীদুল হক জীবন ও সামির আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। ঢাকঢোল আর মুহুর্মুহু স্লোগানে মুখরিত রাজপথ ধরে স্রোতের মতো আসা নেতাকর্মীদের ভিড়ে নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়। বঙ্গবন্ধু স্বাধীনতা, ৭১ পরবর্তী বাংলাদেশ এবং 5 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হৃদয়ে ধারণ করে একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে যারা অক্লান্ত পরিশ্রম আর দুরন্ত সাহস নিয়ে এগিয়ে চলছে, তাদেরই একজন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপিকে ঘিরেই এই সম্মেলন। দীর্ঘ 27 বছরের লালিত স্বপ্নে যিনি সাফল্যের ধারাবাহিকতা এনে দিয়েছেন, লাল সবুজের পতাকাবাহী সেই বীর সন্তানের নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলা সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাসের ঢেউ খেলে যায়। এ যুগের শার্লক হোমস কিংবা হ্যামিলনের বাসিওয়ালার চেয়েও নেতাকর্মীদের কাছে বেশি কিছু বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। তাই তো নেতাকর্মীদের মুখে ওই একটি নামের রব উঠেছে। মহানগর নেতৃবৃন্দের পর কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের শুরুতেই আগমন ঘটে সম্মেলনের প্রধান অতিথি ডক্টর আব্দুস সোবহান গোলাপের। এ সময়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করার পাশাপাশি উত্তরীয় পরিয়ে বরণ করে নেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। জাতীয় সঙ্গীতের মুগ্ধতায় শুদ্ধতা ছড়িয়ে শুরু হয় শীর্ষ নেতাদের বক্তব্য, যেখানে প্রত্যেকে অকপটে স্বীকার করেন আলহাজ হারুনুর রশিদ সিআইপির অবদানের কথা। এবং এই মহামনের সম্মেলনটা হচ্ছে অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব মেনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশনা মেনে আমাদের সংগঠনকে এগিয়ে নিতে হবে। 27 বছরের সম্মেলন আজকে এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের প্রিয় নেতা আলহাজ হারুনুর রশিদ সিআইপি সারা জীবনের জন্য তার কাছে কৃতজ্ঞ। আমরা আশা করব আমাদের এই গার্ডিয়ানশিপ যেন উনি কোনোদিন প্রত্যাহার না করেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করি। সম্মান ও মর্যাদার সহিত আজকে আমরা রাজনীতির আলোচনা করতে পারি, রাজনীতি করতে পারছি। আলহাজ হারুনুর রশিদ সাহেবের বলিষ্ঠ নেতৃত্বে সারা বাংলাদেশে সুসংগঠিত হচ্ছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। অপশক্তির বিরুদ্ধে যারা এই বাংলাদেশের আমার স্বাধীনতাকে মানতে পারে নাই, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, ওই খুনি চক্রের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। আমরা কাঁধে কাঁধ মিলে এই বিএনপি জামাতের
যে ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো। নেতাকর্মীদের ভালোবাসায় অভিভূত হলেও দু একজনের বিভক্তির বিষয়টি তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, সারা দেশের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে তিনি সম্মেলনের ব্যবস্থা করেছিলেন। এখনো যারা বিচ্ছিন্নভাবে দূরে থাকার চেষ্টা করছে তাদের মূল স্রোতের সাথে থাকারও আহ্বান জানান এই বীর মুক্তিযোদ্ধা। আমি মাননীয় প্রধানমন্ত্রী আজকে শক্তিশালী করার জন্য আজকে বঙ্গবন্ধুর সাথে যোগ দিয়েছে। আমাদের এটার প্রধান অবদান গোলাম ভাই, কাদির ভাই, মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে শ্রদ্ধা করে এই বঙ্গবন্ধু সৈনিক যতদিন বেঁচে থাকে এই বঙ্গবন্ধু সৈনিক যেন আরো এগিয়ে যেতে পারি। তিনি জীবনের বাকি দিনগুলি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার জন্য উৎসর্গ করেছেন উল্লেখ করে আরো বলেন, যে সংগঠন বঙ্গবন্ধুর নিজের নামের সাথে জড়িয়ে রয়েছে সেই সংগঠনকে আধুনিক এবং স্মার্ট করে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। বঙ্গবন্ধুর সঙ্গে আল্লাহ যেন আমাকে আরো উন্নত করতে পারে, আরো বাংলার ঘরে ঘরে গ্রামে গঞ্জে এবং থানা লেভেল থেকে সব জায়গায় যাইতে পারে। আল্লাহর রহমতে আমার দিকে যেভাবে আমার নামের উপরে ইনশাআল্লাহ বঙ্গবন্ধু সৈনিক যেখানে বলে সেখানে বলে আমি আছি, আমাকে নেন, আমাকে নেন, আমাকে নেন। এই যে একটা জাগরণ করে গেছে আজকে এই সম্মেলনে এত লোক হবে আমি চিন্তা করতে পারি নাই। আশা করি আগামীতে ইনশাআল্লাহ সম্মেলন করবো, তখন মানে প্রধানমন্ত্রী থাকবে এবং কাদের ভাই থাকবে, গোলাপ ভাই থাকবে। ইনশাআল্লাহ আমরা ওই রেস কোর্স ময়দানে করব। সংগঠনে প্রতিযোগিতা থাকবে কিন্তু কোনো বিভক্তি নয় উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আব্দুস সোবহান গোলাপ বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সৈনিক লীগের সার্বিক বিষয়ে অবগত। তার নির্দেশনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরামর্শে তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলেও যোগ করেন। আমি কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ করেছি ওনা বসে আবার পুনর্বিবেচনা করতে পারবে, সেই ক্ষমতা আমাদের আছে, সেই অধিকার আমাদের আছে। কাজে আপনারা এখানে হাউসটা শান্তিপূর্ণভাবে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ওবায়দুল জনাব পার্টি জানাচ্ছে ওবায়দুল কাদেরের পরামর্শে কিন্তু আমি এখানে আসছি। সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করেন ডক্টর আব্দুস সোবহান গোলাপ। সভাপতি ইঞ্জিনিয়ার এ.কে মুজিবুর রহমান, জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আবুল বরকত সেলিয়াবাদ সহসভাপতি। তারপর আয়োজন সহসভাপতি দিয়েছে বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আবুল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা, রাজপথে লড়াকু সৈনিক জনাব রতন রায় চৌধুরী, সাধারণ সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ মাহমুদ, বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ কমিটি দক্ষিণ শাখা সভাপতি, বর্তমান যে আগের যে আহ্বায়ক কমিটি ছিল আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাহা, সভাপতি, সহসভাপতি বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনতা মীর মোহাম্মদ ইসমাইল হোসেন, জনতা জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক হিসাবে তার নাম ঘোষণা নির্বাচিত হয়েছে। কমিটি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে লিখিতভাবে তা জানানোর পরামর্শও দিয়েছেন ডক্টর আব্দুস সোবহান গোলাপ। আমি কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ করেছি ওনা বসে আবার পুনর্বিবেচনা করতে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক সংবাদ হচ্ছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিরতি আর ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলাকে কেন্দ্র করে তোলপাড় কিরগিজস্তান, আতঙ্কে বাংলাদেশিরা। জরিমানা ছাড়া গাড়ি ও মোটরযানের কাগজপত্র হালনাগাদ করার সময় বাড়িয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। আগামী 30 জুন পর্যন্ত এই সময়
বাড়ানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে শেষবারের মতো এই সময়ে বৃদ্ধি করা হয়েছে। এই সময়ের মধ্যে মূল কর ও ফি দিয়ে কাগজপত্র হালনাগাদ করতে পারবেন গাড়ি মালিকরা। চট্টগ্রাম থেকে সরোয়ার আমিন বাবুর রিপোর্ট, জানাচ্ছেন মাঝারুল আমিন শুভ। বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব মোহাম্মদ মনিরুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, যারা গাড়ির কাগজপত্র হালনাগাদ করতে পারেননি তাদের কথা চিন্তা করে জরিমানা ছাড়া গাড়ি ও মোটরযানের কাগজপত্র হালনাগাদ করার সময় আগামী 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। গাড়ির মালিকদের সুবিধার কথা বিবেচনায় এই সিদ্ধান্ত বলে জানান সংশ্লিষ্টরা। মাননীয় প্রধানমন্ত্রী এটা একটা সুযোগ দিয়েছেন আমাদের সকল মোটরযানের মালিক এবং শ্রমিকরা যাতে তাদের গাড়ির কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স কোনো প্রকার জরিমানা ছাড়াই সহজেই নবায়ন করতে পারে, সেটা যেন সবাই তাড়াতাড়ি করে ফেলে, এই সুযোগ যেন সবাই গ্রহণ করে। আগামী 30 জুন 2024 তারিখ পর্যন্ত যানবাহন এবং ড্রাইভিং লাইসেন্সের যে সকল বকেয়া বাকি রয়েছে সেই সকল বকেয়াতে আপনার কোনো ফাইন এবং জরিমানা ব্যতীত মালিক এবং শ্রমিক পক্ষ তাদের সকল প্রকার যানবাহন এবং ড্রাইভিং লাইসেন্সগুলো যদি বকেয়া থেকে থাকে আপডেট করে নিতে পারে। বিআরটিএর এই উদ্যোগে খুশি ড্রাইভার ও গাড়ির মালিকরা। গভর্নমেন্ট একটা সার্কুলার দেখলাম, ওটাতে দেখছি যে সরকার জরিমানা মাফ করছে, তখন আবার যখন জমা দিতে আসে তখন মোটামুটি আমি ভালো একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট পাইছিলাম। সহজে পাচ্ছি, কোনো হয়রানি পাইছি না, অন্যদেরকে কি যেন আহ্বান জানাচ্ছি সবাই যেন এসে কাজটা করে নেয়। জরিমানা লাগে না, আমি তো যা দিয়ে দিছি ব্যাংক ডপ সবগুলো আগে দিয়ে দিয়েছি। লাইসেন্স প্রিন্টেড দেওয়ার জন্য আসছি, সুষ্ঠুভাবে কাজটা করতে পারছি। জরিমানা ব্যতীত মূল কর ও ফি জমা করে মোটরযানের যেসব কাগজপত্রের কথা বলা হয়েছে তা হলো ফিটনেস, ট্যাক্স টোকেন ও রোড পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বিদেশি শিক্ষার্থীদের উপর হামলাকে কেন্দ্র করে তোলপাড় চলছে মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে। দেশটির রাজধানী বিশকেকে বিদেশি শিক্ষার্থীদের উপর এই হামলা চালিয়েছে স্থানীয়রা। এতে করে অন্তত 14 জন আহত হন, যাদের বেশিরভাগই পাকিস্তানি ও ভারতীয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবন, সড়ক সহ বিভিন্ন স্থানে বিদেশি শিক্ষার্থীদের বেধড়ক পেটানো হচ্ছে। এই ঘটনার পর কিরগিজস্তানে অবস্থানরত ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশি শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলা হয়েছে। এসব ছাত্রছাত্রীদের হোস্টেল বা ক্যাম্পাস ছেড়ে বের না হওয়ারও পরামর্শ দেওয়া হয়। আমাদের এই পর্যায়ে থাকছে এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রমের কারণে দেশের স্বাস্থ্য সেবা এখন অনেক উন্নত হয়েছে। দেশের মানুষকে এখন আর বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হয় না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা। চট্টগ্রাম ক্লাবের ব্যাংকোয়েট হলে 54তম রংপুর মেডিকেল কলেজ ডে উপলক্ষে এক সভায় তিনি এই কথা বলেন। ডাক্তার সুভাষ চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএমএ চট্টগ্রামের সভাপতি প্রফেসর মুজিবুল হক খান, বিএমএ সাধারণ সম্পাদক ডাক্তার ফয়সাল ইকবাল চৌধুরী সহ আরো অনেকেই। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন মরিয়মনগরে শুভ বুদ্ধ পূর্ণিমা ও ভদন্ত শিলানন্দ মহাস্থবিরের 37তম শুভ প্রবজ্জা দিবস উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 41 সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে অতিথিবৃন্দ পুণ্যার্থীদের উদ্দেশ্যে বলেন, ধর্ম মানুষের জন্য, মানুষ ধর্মের জন্য নয়। এতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য বাবু কল্যাণ মিত্র, বড়ুয়া উল্টাছড়ি ধর্মোদয় বিহার উদযাপন পরিবারের আহ্বায়ক বাবু বিশ্বজিৎ চাকমা সহ আরো অনেকেই। এবার বাণিজ্য সংবাদ। টাটা মোটরস বাংলাদেশ টাটা যোদ্ধা পিকআপ চালু করেছে। টাটা যোদ্ধা পিকআপ নিরবিচ্ছিন্ন পণ্যবাহী চলাচলের প্রতিশ্রুতি দেয়, যা প্রতিদিনের ক্রিয়াকলাপে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে বলে দাবি প্রতিষ্ঠানটির। ভারতীয় শীর্ষস্থানীয় বহুজাতিক অটোমোবাইল প্রস্তুতকারক তার অনুমোদিত পরিবেশক নিটল মোটরস লিমিটেড জানায়, টাটা যোদ্ধা কৃষিপণ্য, পোল্ট্রি, মাছ এবং দুগ্ধজাত পণ্য সহ বিভিন্ন ব্যবসায়িক প্রয়োজনের জন্য উপযুক্ত।
আর এর সাথে শেষ করবো এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরো একবার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী জাতীয় এসএমই মেলার উদ্বোধন। মেট্রো রেলে ভাড়ার উপর ভ্যাট বসানো এনবিআর এর ভুল সিদ্ধান্ত ছিল, বললেন ওবায়দুল কাদের। বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন। এবং অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে রাস্তা বন্ধ করে বিক্ষোভ চালকদের অভিযান চলবে বলছে পুলিশ। দর্শক, ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।